ও যেহেতু ক্ষমতা ছাড়া আর কিচ্ছু বোঝে না, এবং এই কথাটা আমাকে সুব্রত মুখার্জি বলেছিলেন সেকেন্ড ইয়ার ইনটু আর পাওয়ার। ওদের নবান্ন থেকে মাঝে মাঝেই তোর খেয়াল হয় কাউকে না কাউকে, চলুন আমার বাড়ি। সুব্রতদার সঙ্গে তো ওর একটা অন্য সম্পর্কও ছিল। সুব্রতদা ওর গাড়ির পিছনে বসে মমতার জ্ঞান শুনতে শুনতে গেছে। মমতা বলেছে, সুব্রতদা একটাই জিনিস বুঝলাম, বুঝেছেন কি? বলেছে কি রে? বলছে পাওয়ার, পাওয়ার ছাড়া যাবে না, এটা আমি আপনাকে বলছি। তাহলে বলিস কি রে? আমরা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে আছি, আজকে পাওয়ারে আছি, 5 বছর হয়তো থাকবো, তারপরে আরেকটা দলও আসতে পারে, হাউ ডু ইউ নো? বলে তাহলে আমি আছি কেন? তার পরের দিন এই সময় অফিসে এসে ওই সুব্রতদা পা ছড়িয়ে কফি বলো এই বলো সেসব করে বলছে, তুমি জানো কালকে আমাকে মমতা কি বললো? কি বললো? সুব্রতদা পাওয়ার হচ্ছে মোক্ষ। ওটা যে শুধু শি সেড ইট ফর ম্যানার অফ স্পিকিং না, শি মেন্ট ইট, অ্যান্ড শি এনশিওর্ড দ্যাট পাওয়ার ডাজ নট স্লিপ আউট অফ আওয়ার হ্যান্ডস। আমাকে মুকুল বলেছিল ও জল যখন ছাড়ে যে সুগন্ধা দিদির বাড়ির সামনে থেকে যদি ওই গার্ডরেলগুলো উঠতে শুরু করে না, দিদি কি করবে তোমরা জানোই না। সো ফর হার পাওয়ার হ্যাজ নাও বিকাম হ্যাবিট, সো মাচ সো দ্যাট যে মমতাকে আমরা চিনতাম, জানতাম, ভালোও বাসতাম, সেই মমতাকে আর খুঁজেই পায় না। 40 কিলোমিটার গাড়িতে যাবে না, হেলিকপ্টারে যাবে। ওয়েস্ট বেঙ্গল ইজ নট নোন ফর দিস কাইন্ড অফ থিং। যে উনি যদি দেখেন ওনার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে লুডোর বোর্ডে, বা হেরে যাচ্ছেন, উনি গোটা বোর্ডটা উল্টে দেবেন। নমস্কার, শুরু করছি মুখে মুখের নতুন এপিসোড। আমরা আগের এপিসোডে সুমন চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম, আমরা সেদিন কথা শেষ করতে পারিনি। আজকে আমরা সেই পডকাস্টের দ্বিতীয় পর্ব কন্টিনিউ করব। প্রশ্ন করার আগে আমার যেটা কর্তব্য সেটা আমি করে ফেলি। সেটা হচ্ছে আমাদের মুখে মুখে পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দামে তারা সোনা এবং রূপা কিনে থাকেন। লিঙ্ক আপনি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। সামনে তো নির্বাচন। আমার একটা প্রশ্ন, যেটা তুমি দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করেছো, পশ্চিমবঙ্গ তো করেইছো। জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করবার সময় পশ্চিমবঙ্গকে মনে হয় যে ওটা তো জাস্ট একটা রাজ্য, আবার রাজ্যে এসে সাংবাদিকতা করলে তখন রাজ্যটাই বড় হয়ে যায়। একটা জিনিস আমাকে একটু বুঝতে সাহায্য করো, যে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিটা অন্যান্য রাজ্যদের থেকে আলাদা কেন? এত হিংসা কেন হয় পশ্চিমবঙ্গে? এগুলো না গভীর গবেষণা না করে একটা আলটপকা মন্তব্য করা খুব কঠিন। যদিও তুই যে প্রশ্নটা করেছিস তার চাইতে রিয়ালিস্টিক প্রশ্ন নির্বাচন উপলক্ষে আর কিছু হতে পারে না। আমার জবাবটা হলো, when politics becomes the profession of a participant, তখন ভোট বা রাজনীতি হয়ে দাঁড়ায় আর এসেনশিয়ালি আমার আর্থিক এবং সামাজিক নিরাপত্তা রক্ষার লড়াই, মোর দ্যান রাজনৈতিক। এখন প্রশ্নটা উঠতে পারে, যখন বামেরা ছিল তখন কি ছিল? এটাও আমি অনুসন্ধান করে দেখেছি, এবং একটা কলকাতা শিশির মঞ্চে সিপিআই এর কোনো একটা সভায় আমার ডাক পড়েছিল। সেখানে ইন্দ্রজিৎ গুপ্ত ছিলেন আমার সহবক্তা। তার সামনেই আমি একটা তত্ত্ব দিয়েছিলাম। প্রথমে তো বলেছিলাম দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছু সিপিআই, তখনই প্রায় মারতে ওঠে আমাকে, সে ছেড়ে দে, ওদের হিস্টোরিক ব্লান্ডারের কথা বলতে গিয়ে। তারপরে আমি যেটা বলেছিলাম সেটা আমি আজও বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে হোল টাইমার সিস্টেম, ইট ইজ এসেনশিয়ালি নাথিং বাট ব্রিডিং করাপশন। কীভাবে? এই কমিউনিস্ট পার্টিতে যারা হোল টাইমার হয় তারা যে টাকাটা পায় সেটা তুই তোর ড্রাইভারকে যত টাকা দিস তার থেকে কম, তার 10 ভাগের 1 ভাগ। তাদের কাছে কোনো উপায়ই নেই যে তারা সংসার চালাবে। আমি বলছি যে প্রত্যেকে তো আর বিমান বোস নয় যে পার্টির ছাদে থাকবে আর কি বলে আমাদের
ফুলের গাছ লাগাবেন দিনে, পড়বেন, আর ওইভাবে দিন কাটাবেন, নিজের জামা কাপড় নিজে কাচবেন, রান্নাটাও বোধহয় নিজেরটাই করেন। নিজেরটা নিজে করেন, হ্যাঁ। ওটা হচ্ছে কি একটা সন্ন্যাসী সুলভ জীবন, যে জীবন আমরা আরো অনেকের মধ্যে, আমি তো দেখেইছি, তোরা কতখানি দেখেছিস জানি না, সেটা ছিল এক সময়ের বামপন্থী কালচার। এটা আরএসএস এও ছিল, মানে আরএসএস এ তো এখনো আছে। এখনো আছে। ওদের দু ধরনের প্রচারক হয়, একটা হচ্ছে যারা সংসারী আর যারা সংসারী নয়। যারা সংসারী নয় তারাই বোধহয় প্রচারক হয়। দিলীপ ঘোষ যেমন যখন সংসারী ছিলেন না তখন প্রচারক ছিলেন, তারপরে এখন বুড়ো বয়সে বিয়ে থা করে দিল্লিতে বিজেপির উত্থানের সময় গোবিন্দাচার্য, এরকম অনেক আছে, এরা সব এসেনশিয়ালি আরএসএস এরই লোক। এর ফলে গোটা দায়িত্বটা গিয়ে পড়তো অনিল বিশ্বাসের উপর। আচ্ছা, অমুক হোলটাইমারের বউ কত কি পাস করেছে, হ্যাঁ না ওকে প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। এইভাবে বাম জমানায় 34 বছরে কতজন হোলটাইমারের স্ত্রী অথবা স্বামী, মেয়ে হলে স্বামী, যে চাকরি পেয়েছে এবং সেই কারণেই তাদের সংসার টিকে আছে, এর কোনো সোশ্যাল বা ইকোনমিক অডিট কেউ করেনি। করলে বোঝা যাবে যে সিপিএম এর সঙ্গে টিএমসির আসল তফাৎটা কোথায়। ইফ ইউ হ্যাভ টু কিপ ইউর পার্টি গোয়িং, তোকে একটা হোল টাইমার কনসেপ্ট নিয়ে অসংখ্য ছেলে মেয়েকে দলের মধ্যে রেখে দিতে হবে। আবার তাদের যাতে সাংসারিক কোনো সমস্যা না হয় তার জন্যে তাদের স্ত্রী অথবা কোনো নিকটাত্মীয়ের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তারপর তাদের সন্তানদের স্কুলে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু এর বিনিময়ে সিপিআইএম টাকা চাইতো না। পরের দিকে আমি দেখেছিলাম এই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অনেক কেলেঙ্কারি তো সেই সময় হয়েছে। সিপিএম একটা অদ্ভুত বের করেছিল, কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না, যে দেখ সবাইকে দিয়ে থুয়ে খা। যেমন ধর মেদিনীপুরে আমি একটা স্টোরি করেছিলাম আনন্দবাজারে, প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ হবে কত 700 না কতজন শিক্ষক। ওখানকার জেলার নেতা, নাম বলছি না, তিনি ওখানকারই সবচেয়ে অগ্রগণ্য কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকে রফা করে নিলেন, দেখুন এতগুলো আছে সিট, এর মধ্যে এতগুলো আপনাদের ছেড়ে দেব। খুব খুশি। হোয়াই ডিড মমতা রাইজ? বিকজ অফ দিস সিপিএম অ্যান্ড কংগ্রেস ফ্রম দ্য গ্রাসরুট টু টপ, তাদের একটা অন্য ধরনের বনমি বল, পলিটিক্স অফ কনভেনিয়েন্স বল, সবচেয়ে গালটা খেয়েছে সোমেন মিত্তির। একটা রাজ্য সরকার মনে করেছে তারা বিরোধী নেতাদের জমি দেবে, দিয়েছে, পয়সা দিয়ে কিনেছে, কার বাপের কি, এর মধ্যে কোনো করাপশন নেই। করাপশন যেটা আছে সেটা হচ্ছে এই নিচু স্তর থেকে। নাও এই সিস্টেমটা বদলে গেল 2011-এ। যারা এলো তারা না হোল টাইমার, না তারা কোনো কিছু নয়। আগে আমরা ইতিহাসের ছাত্র হিসেবে বলতাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ নট এ কনভেনশনাল পার্টি, ইট ওয়াজ অলওয়েজ এ কনফ্লুয়েন্স অফ অল কাইন্ডস অফ পলিটিক্যাল থটস হু কনভার্জড ইনটু দ্যাট মঞ্চ। আজকে বল সোশ্যালিস্টরা বল, হিন্দুত্ববাদী বল, এই কংগ্রেসেরই তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন, এবং গোহত্যা নিষিদ্ধ করার জন্য সবচাইতে ভিরুলেন্ট ক্রিটিক ছিলেন তিনি। যখন সোমনাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, নেহেরু রাজেন্দ্র প্রসাদকে বারণ করেছিলেন যে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইউ ক্যানট গো ফর ইনগরেশন। রাজেন্দ্র প্রসাদ পরিষ্কার করে বলে দিল, জওহর, ইফ দ্যাট ইজ দ্য কন্ডিশন, টেক মাই রেজিগনেশন। আমার কথা হচ্ছে বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এদের চাইতেও গোঁড়া হিন্দুত্ববাদীরা কংগ্রেসে ছিল, বরাবর ছিল, কিন্তু ওই আর কি ইতিহাসের কোনো একটা কনস্টেলেশনে দে ওয়ার মাইনরিটি অ্যান্ড ডমিনেন্ট মাইনরিটি, এবং সেটা নেহেরু বলেই তিনি ম্যানেজ করতে পারতেন। যে কামিং টু বেঙ্গল, এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এত অসংখ্য টিএমসি ছেলেপিলে দেখিস, এবং সেটাকে উপর থেকে দেখে মনে হয় সংগঠন। সংগঠন কাকে বলে এরা নিজেরাই জানে না। এরা একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে পয়দা, প অন্তস্তয় দয়াকার।
এবং সেই কারণে এরা বুঝে জানে যে অ্যাসোসিয়েশন উইথ টিএমসি ইজ এ প্রফিটেবল প্রপোজিশন। আর ইন এ স্টেট ওয়ার এভরি সেকেন্ড এডুকেটেড ইয়াং ম্যান ইজ আনএমপ্লয়েড, এটা হচ্ছে একটা প্রেশার কুকারে কাজ করে টিএমসি, যে আদারওয়াইজ তো এগুলোর মানে বন্দুক নিয়ে মমতার দিকে তেড়ে যেত না, সেটা এদের তেড়ে না যায় সেটা দেখিস। এরপরে যখন আমরা চর্চা করব তখন পঞ্চায়েত স্তর থেকে, একদম পঞ্চায়েত স্তর থেকে উপর অবধি কালীঘাট পর্যন্ত দুর্নীতির বিস্তৃতি, দুর্নীতির বহর, দুর্নীতি কত উপায়ে সম্ভব, এ ব্যাপারে আমার ধারণা দেয়ার শুড বি সামডে এ ফুল ফ্লেজেড থিসিস, মানে উইথ রিগারাসি। আমরা চোখের সামনে যেটা দেখতে পাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগে বিড়ি খেত সিপিএমের লিডাররা, এখন দেখুন তাদের বলচাল কি। ট্রু, কিন্তু সিপিএমের বিড়ি খাওয়া নেতারা যখন জামা প্যান্ট পরে ফিল্টার হুইলস খাওয়া শুরু করলো, তখনও কিন্তু তারা চুরি করেনি, নো চৌর্যবৃত্তি। আমি জানি, আমার তো সব মহলেই একসময় পরিচিতি ছিল, কেউ একজন ভুল করে একটা টাকা ভর্তি অ্যাটাচি কেস জ্যোতিবাবুর বাড়িতে নিয়ে গেছে। জ্যোতিবাবু বলছে ওটা কি আছে, বলছে স্যার এরকম টাকা আছে। তো এইখানে এসছো কেন? উনি যেমন কাট করে বলতেন, বলে কোথায় যাব, শোনো আমাদের পার্টিতে বিমান বোস ইজ ইন চার্জ অফ দিস, হ্যাঁ ওখানে চলে যাও, ওখানে বিমানকে দিয়ে দেবে, ঠিক আছে। সেই ব্যবসায়ী আমাকে বলেছে। আর একটা দৃশ্য আমার চোখের সামনে দেখা, এই অমর সিং যে বেচারা মারা গেল, এই তো আগে তো আমাদের কলকাতায় বড় বাজারে সৌরদা জিন্দাবাদ, সৌরদা জিন্দাবাদ করতো। দিল্লিতে গেলাম এবং একটা কীরকম মনে হচ্ছে একটা রেগিস্তানি এলাকায় একটা অসহায় বাঙালি যুবক ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু অমর আমাকে অনেক সাহায্য করেছিল। আই ক্যান নেভার বি আনগ্রেটফুল টু হিম। অনেকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, দরজাটাও খুলে দিয়েছে। তারপরে আমি জানিস তুই, একবার যদি আমি ঢুকে যাই তাহলে আমি আর বেরোবো না, এটা আমার রিপোর্টার হিসেবে ইনস্টিংক্ট ছিল। একদিন আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে বসে আছি, মানুদা তখন পিসিসি প্রেসিডেন্ট। আর মানুদা মাঝে মাঝেই কেমন মানে একটা কালারফুল লোক ছিলেন, তো হঠাৎ 9:30টার সময় আনন্দভাই ফোন করে, সুমন তুমি কি করছো? আমি কাজ করছি। শোনো কাজ শেষ হলে একবার আমার বাড়ি ঘুরে যেহেতু। আমি বললাম মারালো খবর টবর দেবে, কিছুই না, হাফ প্যান্ট পরে একটা ফার্স্ট ক্লাস সবচেয়ে দামি ব্র্যান্ডেড একটা টি শার্ট পরে, দুধে আলতা গায়ের রং, হ্যাঁ। আর মানুদার কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি ছিল না। মানুদার সামনে সিগারেট খাওয়া যেত, জ্যোতিবাবুর সামনে সিগারেট খাওয়া যেত না, মানে ভয়েই আমরা কেউ প্যাকেট বের করতাম না। পরে যদিও আমি খেয়েছি, অনেক পরে। তো মানুদা ওখানে বসে বসে কিছুই না গপ্প করবে, বুঝেছো, কে কি করছে পার্টিতে। আচ্ছা সুমাইন, কি তোমার সত্যি মনে হয় একজন সিপিএমের হাতে হ্যান্ডমেডেন? আচ্ছা প্রিয়, আমার অ্যাসেসমেন্ট কি সেটা শুনবে। আমি বললাম এর জন্য আপনি আমাকে রোজ রোজ ডাকেন কেন? বলে দেখো, তুমি আমাকে অন্তত অনেস্টলি জবাব দেবে, বাকিরা তো সব উইন্ডো ড্রেস করে দেবে। যাই হোক সেসব না। একদিন আমি কথা বলছি তখন 11:30 12টা বাজে, হঠাৎ ওর যে ইয়ে ছিল ক্লার্ক, সে ঠকঠক করে ঘরে ঢুকে বলছে, স্যার অমর সিং এসছে। অমর এত রাতে? বলে হ্যাঁ, বলছে খুব জরুরি ব্যাপার আছে। তারপর অমর এলো, হাতে একটা অ্যাটাচি। আমাকে দেখে অমর খুব অস্বস্তিতে পড়েছে। তখন ও আস্তে আস্তে বলছে, মানুদা আই হ্যাভ টু ডিসকাস সামথিং ইন প্রাইভেট। মানুদা কোনো প্রাইভেট কিছু নেই অমর, সুমন আমার নিজের বাড়ির ছেলে, সো ইউ ক্যান সে এনিথিং ইন ফ্রন্ট অফ হিম, ইভেন ইফ ইট ইজ কনফিডেন্সিয়াল, হি ইজ নট গোয়িং টু টেল ইট এনিবডি। তখন বলছে যে কে বাবু আমাকে পাঠিয়েছে। কে বাবুটাকে? কে বিড়লা।
হাতের অ্যাটাচিতে 10 লক্ষ টাকা আছে। আমাকে বলেছেন উনি যে আপনার হাতে এটা দিতে হবে। সিদ্ধার্থ রায় এরকম করে শুনলো কথাটা, শুনে একদম খাড়া হয়ে বসে গেল। বললো শোনো অমর, কে কেন এটা বলেছে আমি জানি না, কে আমার ক্লায়েন্ট, হয়তো সেই জন্য বলেছে। আমি আই এম গিভিং হিম দ্য বেনিফিট অফ ডাউট। আর তুমি কি করবে তোমাকে বললে? কালকে যখন প্রদেশ কংগ্রেস কমিটি খুলবে, সকালবেলা এই অ্যাটাচি নিয়ে যাবে, গুনে গুনে টাকা ট্রেজারারকে বলবে এবং রসিদ নেবে, রসিদ নিয়ে তারপর আমাকে দেখাবে, তারপরে তোমার কাজ শেষ। দ্যাট ওয়াজ প্রভিটি, দ্যাট ওয়াজ দ্য লেভেল অফ পলিটিক্স। মাখন পাল, কেমন ত্রিদীপ চৌধুরী, ননী গুহ, কার নাম বলবো বলতো? আমরা না এইসব ঋষি তুল্য রাজনীতিবিদদের দেখেছি, সমর মুখোপাধ্যায়, তাদের প্রজেনির শেষ এক্সাম্পল হচ্ছে বিমানদা। বিমানদা চলে গেলে সব বোকারটা হয়ে যাবে। এখন যেটা দাঁড়িয়ে গেছে, আগে আমরা এটা কিছুটা কংগ্রেসেও দেখেছিলাম, এটাও কংগ্রেসই কালচার কিন্তু এসেনশিয়ালি, যেটা এখন টিএমসি নিয়েছে। বাট উই হ্যাভ নেভার সিন কংগ্রেস ইন পাওয়ার। কংগ্রেস যেহেতু আমরা আমাদের সাংবাদিক জীবনের প্রায় পুরোটাই অপোজিশনে দেখেছি, ফলে ওই আর কি দীপঙ্করদার মতো লোককে দেখেছি আর কি। দীপঙ্কর গুপ্ত বলে উত্তর কলকাতার একজন মোটামতো কংগ্রেসের নেতা ছিল, মাঝারি গোছের। সে দিল্লিতে মাঝে মাঝেই আসতো, এলেই প্রত্যেক দিন বিকেলবেলা আনন্দরায়ের অফিসে এসে, কেননা তখন তো কাগজ সকালে আসতো না, বিকেলে আসতো, একটা নিজের মতো করে সিট জোগাড় করে, কারোর সঙ্গে কোনো কথা না হয়, এই কাগজটা দাও তো বলে নিয়ে, যেন ওর বাবার সম্পত্তি, মন দিয়ে কাগজ পড়তো। একদিন আমি এসে দেখি দীপঙ্কর দা, আমি যখন চিফ অফ ব্যুরো, আলাদা জায়গা আমার বসা, আমার চেয়ারে বসেই কাগজ পড়ছে, কিন্তু মুখটা খুব থমথমে। বললাম কি হলো দীপঙ্কর দা, তোমাকে এত আপসেট লাগছে? বললো ভাই কি দুঃখের দিন পড়েছে কি বলবো। প্রথমে আসতাম প্লেনের এক্সিকিউটিভ ক্লাসে, তারপরে হলো ইকোনমি ক্লাস, তারপরে হলো রাজধানী ফার্স্ট ক্লাস, আর এবার আসতে হলো রাজধানী স্লিপারে। বললাম কেন? বললো কোনো মুরগি নেই, যে দু চারটে আছে সব প্রিয়দা সুব্রতদা খেয়ে শুধু আমাদের জন্য পালকটুকু ছেড়ে দিয়েছে। কেমন? দ্যাট ওয়াজ কংগ্রেসি কালচার। কংগ্রেস যখন টিএমসি হয়ে গেল, এখন তো এভরিথিং হ্যাজ এ প্রাইস ট্যাগ। এই যে তুই ভাবছিস যে এতগুলো লোককে টিকিট দিয়েছ 294, তুই যদি কোনো একটা ইন্টেলিজেন্স দিয়ে ভালো করে একটা ডিউ ডিলিজেন্স করবি, তাহলে দেখবি এর 50 to 75% গট দ্য টিকিট ইন এক্সচেঞ্জ ফর এ হিউজ সাম অফ ক্যাশ। এটা কংগ্রেস আমলেও ছিল না। কংগ্রেস আমলে যারা টিকিট পেত তারা গোষ্ঠীর জন্য পেত। প্রিয়দা, আমার মনে আছে যখন আব্দুর রউফ আনসারি আর অনুপ চন্দ, যে দুজন উইনিং এমএলএ, আব্দুর রউফ আনসারির মতো, আনসারিদার মতো একটা সিনিয়র লোককে বউবাজার থেকে নামটা কেটে দিয়ে, যেহেতু সোমেনের টিম করতো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঢোকালো আর অনুপের জায়গায় ঢোকালো সৌগতদা। ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ইন মাই লাইফ 16 নম্বর জনপথে প্রিয়দার বাড়ির লনে একটা বড় আম গাছের তলায় দাঁড়িয়ে আমি সোমেন মিত্রকে কাঁদতে দেখেছি। আমাকে বলছে এই পকেট থেকে রুমাল বার করে, সুমন পলিটিক্স তো পলিটিক্স, বাট প্রিয় কি এই লেভেলে নামতে পারে? আমি বললাম যে শুনলাম, আমি কি বলবো। তখন বললো যে দেখো, অনুপকে বাদ দিয়েছে তবু আমি মানতে রাজি আছি। আমি আনসারিদার কাছে কলকাতায় ফিরে মুখ দেখাবো কী করে? তারপরে শুনে টুনে সোমেনদা এটা কিছুটা অনুতাপ থেকে বলেছেন, আর কিছুটা এটা জেনে বলেছেন যে আমি এই বার্তাটা প্রিয়দার কাছে পৌঁছে দেবো। তো সোমেনদা চলে যাওয়ার পর আমি প্রিয়দার ঘরে ঢুকেছি। প্রিয়দা, এই ছোটো লক্ষ্মীগুলো করো কেন মুখের উপর? কেন? কোন ছোটো লক্ষ্মী? তুমি কেটে দিলে, আব্দুর রউফ আনসারিকে তুমি বাদ দিলে। তোর কোনো ধারণা আছে সোমেন আমার কতগুলো লোককে কেটেছিল? বুঝতে পেরেছিস? আমি আছি ভাই পাওয়ারে, এখন আমি কেটে দেবো। ও যখন পাওয়ারে থাকবে সে আমারটা কেটে দেবে, এটা আমি জানি। কিন্তু নাথিং হ্যাপেন্ড। সৌগত রায় টাকা দিয়ে প্রিয়দাকে আলিপুরের টিকিট পায়নি,
আর সুদীপ তো পারলে অন্যের কাছ থেকে টাকা নেবে, নিজে আজ পর্যন্ত কোনো টাকা খরচা করেনি। কেউ দেখেনি সুদীপের পার্সের রং কী। সৌগতরও তাই। এরা সব এইভাবে লেভেল ছিল। এখন ইট ইজ ফ্রি ফর অল। এই যে একটার পর একটা দেখতে পাচ্ছিস না, টিএমসি নেতা যারা টিকিট পায়নি তারা বলছে আর টাকা দিতে পারেনি তাই পেলাম না। এই তপন চট্টোপাধ্যায় বলে বর্ধমানের লোকটা পরিষ্কার বলে দিচ্ছে যে আইপ্যাক আমাকে 20 লক্ষ টাকা চেয়েছিল একটা সিটিং এমএলএকে রিটার্ন করানোর জন্য। আর এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মুর্শিদাবাদে এরা কিভাবে ফাংশন করে। হয়তো পঞ্চায়েত নির্বাচন, 5 জন লোককে বলল তোমাকে টিকিট দেবো, 5 জন লোকের কাছ থেকেই একজনকে বলল ও কিন্তু তোমার বিরুদ্ধে কাটি করছে, আবার ওকে গিয়ে বলল এর নাম করে যে ও কিন্তু তোমার বিরুদ্ধে কাটি করছে। 5 জনের কাছ থেকে 20 লক্ষ করে টাকা নিল, আর একজনই টিকিট পেল। বাকি 4 জনের তো হিম্মত নেই যে তারা কলকাতায় এসে দে উইল আস্ক ফর দেয়ার কে আসবে তাহলে আইপ্যাক কাঁচা টাকায় দিয়েছে, তাই সেটা তো কোনো চেকে কেটে দেয় না। গোটা পার্টিটা এখন আনফর্চুনেটলি ইজ রান অন দ্য প্রিন্সিপল অফ মাফিয়া। সেই মাফিয়া চূড়মণিকে তা জানিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে এই গল্প আমি দেখিনি। কলকাতার একজন খুব নামজাদা শিল্পপতি, মমতা এখন 97-98 এইসব ভোট লড়ছে, তার সঙ্গে মমতার আলাপ ছিল না। আমাকে জ্ঞান 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 সুবন্ধা আমাকে একদিন নিয়ে চলুন দিদির কাছে। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, কেন ওর আবার তখন খুব অ্যালার্জি ছিল ব্যবসায়ীদের প্রতি। এখন ব্যবসায়ীরা হলেই সবচেয়ে খুশি হয়। আমি বললাম দেখো আমাকে জিজ্ঞেস করতে হবে, তারপরে আমি নাম বলাতে না 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 একদম সিপিএমের এজেন্ট, খবরদার আমার বাড়িতে আনবেন না। এইভাবে তুমি রাজ্য দেশ কোনোটাই চালাতে পারবে না। কে কার এজেন্ট তোমার দেখার দরকার, ওরা ব্যবসা করে। সুতরাং ব্যবসা করতে গেলে হুএভার ইজ ইন পাওয়ার তাকে একটু মাখনবাজি বেশি করতে হয়। তার মানে এই নয় যে তারা অপোজিশনকে ইগনোর করতে চায়। এবং আমার খুব প্রিয় বন্ধু, আই নো হিম ভেরি ওয়েল, সেই জন্যই আমি তোমাকে বলি আপনি যখন বলছেন নিয়ে আসবেন, সেও নিয়ে গেছে একটা এত মোটা সুটকেস টাইপ। ও তারপরে বলেছে দিদি আই হ্যাভ ব্রট সাম মানি ফর ইয়োর ইলেকশনস। তারপরে মমতা জিজ্ঞেস করেছে কত টাকা এনেছেন, বললো 20 লাখ। বিশ্বাস কর মমতা ঘাবড়ে গিয়ে না, একদম ঘাবড়ে গিয়ে, আরে সুমনদা কি বলছে, 20 লাখ টাকা আমি জীবনে চোখে দেখিনি, এত টাকা নিয়ে আমি করবোটা কি। দিস ওয়াজ মমতা ব্যানার্জি, তা মমতা ব্যানার্জি উই সাপোর্টেড। এটা আমার নিজের চোখের দেখা, ঠিক আছে। তখন যদি কেউ মানে গঙ্গা এখানে অবধি দাঁড়িয়ে বলতো যে মমতা চোর বা মমতা টাকা নিয়েছে, আই উড নট হ্যাভ বিলিভড। আর আজকে অন্য কথা বললে বলবো আর বেরিয়ে যা, কেমন। দিস ইজ হাউ ফ্রম টপ টু বটম ইট হ্যাজ পার্কুলেটেড। এই জিনিসটাকে তুই কখন কন্ট্রোল করতে পারিস, যখন লিডারশিপ এর একটা মোরাল আন্ডারপিনিং থাকে। মমতা তো মমতাই হয়েছে, আজকে যে চটিটা হয়ে গেছে মানে চপেটাঘাত করার টিএমসিকে সবচেয়ে বড় অস্ত্র, আনফর্চুনেটলি একসময় তো সেই চটিটা জেনুইন ছিল। একসময় তো এই তাঁতের শাড়িগুলো ধনেখালির স্পেশাল তাঁতিরা বানিয়ে দিত না, একসময় তো আমরা দেখেছি, আমরাও দেখেছি, এভরিওয়ান হ্যাজ সিন। বাট পাওয়ার corrupts and absolute power corrupts absolutely. I think the worst mistake that Mamata has made is to allow one in the family to become an extra constitutional authority of the party, না of the state. একটা ছেলে, বাচ্চা ছেলে, সে বেরোলে 121 থেকে 122 জন পুলিশ কনভয় থাকে। আমি নাম বলবো না কারণ সে এখন ওদের খুব ঘনিষ্ঠ। এবং কি ধরনের লিডার, আজ না 5-7 বছর আগের কথা বলছি। অ্যান্ড ডেরেক ওব্রায়ান ওয়াজ ট্রাভেলিং উইথ হিম, এর নাম করছি না, সবাই বুঝে যাবে। এর সিকিউরিটি আগে থেকে ওই হোটেলে অ্যালার্ট করে দিয়েছে যে কখনো যেন ডেরেক ওব্রায়ানকে ও যে ফ্লোরে থাকবে সেই ফ্লোরেই থাকতে দেওয়া না হয়, অর্থাৎ নিচে থাকবে, পুরো ফ্লোরটা নিয়ে সে থাকবে। 121 জন পুলিশ, প্রত্যেকের খাবার ব্যবস্থা করতে হবে। এই জিনিস
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে কেউ দেখেনি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, সব কিছুই যদি অর্থের বিনিময়ে পাওয়া যায়, তো সেই দলে অনর্থ হতে কতদিন লাগে? করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এটার ফলেই কি আমাদের ইলেকশনে সবসময় এরকম গোলমাল, না, মারপিট, মানে ফর একটা ফর সময়- টিএমসি হুম, ইলেকশন মিনস লাইভলিহুড। এবং মমতা ব্যানার্জি যেটা খুব ক্লেভারলি করেছে, যে কথা আমি মাঝে মাঝে আমার ভিডিওতে বলি, সেটা হচ্ছে যেটা কেউ ভাবে উনি করতেও পারেনি। মমতা সচেতনভাবে করেছে না অচেতনভাবে আমি বলতে পারবো না, বাট শি হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইকো চেম্বার, যেখানে মেনি পিপল হ্যাভ এ ভেস্টেড ইন্টারেস্ট ইন দ্য কন্টিনিউয়েন্স অফ হার রেজিম। ইট ইজ নট মেয়ারলি হার। কিভাবে সেটা? মমতার আমলে যতগুলো চিফ সেক্রেটারি রিটায়ার করেছে, কেউ কিন্তু অ্যাকচুয়ালি রিটায়ার করেনি, ঠিক আছে? হুম, অনেকের কাজই নেই, কিন্তু বসিয়ে রেখেছে। পুলিশেরও এরকম উপরের তলায় লোকেদের কেন করেছে? একজন ওদের মধ্যেই আমাকে বলেছিলেন, নাম বলবো না, যে সুমনদা আপনার কি মনে হয় যে ভালোবেসে করেছে নাকি? আমি তাহলে কেন করেছে? এমন ভয় যে আমরা যদি বাইরে চলে যাই, চলে গিয়ে যদি সত্যি কথাগুলো বলতে শুরু করি, তাহলে শি উইল বি ইন ডিপ শেট। সুতরাং ওর বলয়ে যারা ঢুকে পড়েছে, এবং খুব তেঁদর না হলে, এর মধ্যেও দু এক পিস তেঁদর তো আছে, নইলে কল্পনা করে দেখ না, একজন মহিলা যার অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিটেন্স হ্যাজ নেভার বিন টেস্টেড বিফোর, অ্যান্ড শি ওয়াজ discussed in hushed tones everywhere for her other activities, 10 সিনিয়র আইএসকে সুপারসিড করে তাকে চিফ সেক্রেটারি কেউ করে? ওয়াই? এই ভদ্রমহিলা যখন ওই সিভি আনন্দ বোসের সেক্রেটারি হয়ে গিয়েছিল, ওকে বার করে দেওয়া হয়েছিল কেন ওখান থেকে? বিকজ শি ওয়াজ পাসিং ইনফরমেশন। সো হোয়াট সিএম ওয়ান্টস ইজ যে ভাই আমার কাছে থাকো, আমি তোমাদের দুধ কলা দিয়ে রাখবো, এবং সেটাকে ও নামিয়ে দিয়েছে আপ টু বিডিও লেভেল। পশ্চিমবঙ্গের 343টা ব্লকের 343 জন বিডিওকে মমতা নাম ধরে রাখে। শি হ্যাজ এলিফ্যান্টাইন মেমোরি, কেমন? এবং তাদের এই 3 দিন 4 দিন 7 দিন অন্তরই ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করেন। কোন ভারতবর্ষে কোন রাজ্যে চিফ মিনিস্টার বিডিওদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে বলতো? সেটা তো একদিক থেকে ভালো। ভালো তো বটেই, মনে হয় যেন উপর থেকে। এখন একটা সুবিধা হয়েছে ডাইরেক্ট ট্রান্সফারের ফলে, আর কাউকে প্রয়োজন হয় না, মানে মুৎসুদ্দি শ্রেণীর প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন হচ্ছে টাকা পাওয়ার পর চিনিয়ে নেওয়া। প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো গরিব মানুষ পেয়েছে 20,000 টাকা, ওই স্থানীয় দাদা গেলে এই 20,000 পেয়েছিস না, 2,000 আমাকে দে। সেটা এমনভাবে চাইবে যে সেই লোকটা মনে করবে যে আমি না দিলে আমি বাকি টাকাটাই পাবো না বা মরেই যাব। এটা এমন একটা রাজত্ব যেখানে নরেন্দ্র মোদীর সরকার, মনে আছে তোর, শৌচালয় তৈরির জন্য গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর টাকা দিয়েছিল। মানে বরাদ্দ ছিল জনপ্রতি 10 না 12,000 টাকা, তার থেকেও 3,000 টাকা নিয়ে নিত। আর পরে শুভেন্দু মজা করে বলতো, যে পার্টি গরিবের পায়খানা থেকে টাকা খায় তার কি হবে, সে ছেড়ে দে। তো এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, দ্য বিডিও থিংস দ্যাট আপন দিদি সার্ভাইভাল মাই সার্ভাইভাল ডিপেন্ডস। কি হয়েছে? দিদি ওয়ান্টস অনলি ওয়ান থিং, যে পঞ্চায়েত ভোটে, মিউনিসিপ্যালিটি ভোটে, লোকসভায়, বিধানসভায় আমাকে পার করিয়ে দিতে হবে, আর বাকি তুমি যা খুশি করো। কেমন? সাদা খাতা দিয়ে পশ্চিমবঙ্গে কতজন বিডিও আছে জানিস? কি বলে? পাবলিক সার্ভিস কমিশন। আমরা তো শুধু সাদা খাতা দিয়ে এই ইয়েটা দেখি, এসএসসি, সব জায়গায় সাদা খাতা। সেই বিডিও কি করবে? এই যে প্রশান্ত বর্মন বলে যে খুনি লোকটা, আজ পর্যন্ত অ্যারেস্ট করা গেল। ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ পসিবল উইদাউট দ্য পেট্রনেজ অফ দ্য স্টেট? আর সে কিন্তু বুক চিতিয়ে বাংলাতেই আছে। আর এই চোর ডাকাত বিনয় মিশ্র যেমন ভানুয়াতু চলে গেছে, এ কিন্তু ভানুয়াতুই যায়নি। ভানুয়াতু ছেড়ে দিয়ে ভুটানেও ঢোকেনি, যেখানে থাকার সেখানেই ঘুরে বেড়াচ্ছে গাড়ি চালিয়ে। তা এর ফলে কি হয়েছে? ডিএম, এসপি, আইসি, বিডিও, একটা এমন একটা ইকো চেম্বার তৈরি হয়েছে যেখানে মমতা
by allowing them to do whatever they want to, just in exchange for loyalty and support during elections. আর দেখিস না এত ইয়ারও কেন জালি করছিল এসআইআর সময়? প্রথম কথা, ভারতবর্ষে কোথাও মহকুমা শাসক ছাড়া ইয়ারও হতে পারে না। এখানে 84টা মাত্র ইয়ারও দিয়েছে 294টা কেন্দ্রে, আর বাকি সব ভেজাল। সুপ্রিম কোর্ট বলল 8,000 কত কর্মচারী দিতে হবে, দিয়ে দিল। তার মধ্যে গ্রুপে, রিয়েল গ্রুপে 1/3ও নয়, বাকি সব পে স্কেলের বেসিসে এরা গ্রুপে বলে ভুসি মালদের পাঠিয়ে দিল। কেন দিল? সুতরাং মমতা দেখছে এই প্রথম এই একটা বেয়ারা নির্বাচন কমিশন এসে ওর সাজানো বাগান একেবারে মত্ত ইরাবতের মতো রোজ মারিয়ে দিচ্ছে, কেমন? অ্যান্ড দেয়ারফোর শি ইজ শেকিং। এবার বলছি কেন আবার ভিসুভিয়াসের গল্পে ফিরে আসছি। ঈদের দিন রেড রোডের সমাবেশে, যেটা সবচেয়ে পবিত্র দিন, সেখানে নামাজ পড়তে আসা জনতাকে মমতা বলেছে, আপনারা নির্ভয় থাকুন, আপনাদের একটা ভোটও আমি কাটতে দেবো না। এটাও বলেই থাকে, এসআইআর করতে দেবো না, ওয়াক অফ করতে দেবো না, তারপর সব করে। কিন্তু এটা বলার অর্থ এই, তার আগে বলেছে একটা কমিউনিটি যদি ইয়ে হয়ে যায় না, তাহলে 1 সেকেন্ডে কিন্তু আপনাদের 12টা বেজে যাবে। অতএব যদি নিজেদের 13টা বাজাতে না চান, তাহলে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। শি ইজ ইনস্টিগেটিং, ঠিক আছে? এবং আই নাও থিঙ্ক অ্যান্ড স্ট্রংলি অ্যাপ্রিহেন্ড দ্যাট I will be very happy if Bengal can escape it, but একটা স্যাঙ্গুইনারি ভায়োলেন্সের দিকে পশ্চিমবঙ্গের সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যেটা তুই বললি যে ভিসুভিয়াস, আমরা যেটা দিয়ে আগের দিন শুরু করেছিলাম, এর তো কতগুলো লক্ষণ থাকে। ভিসুভিয়াসেরও লক্ষণ দেখিয়েছিল যে কিছুটা ধোঁয়া উঠছে, অমুক করছে, তমুক করছে, অথচ পম্পেইতে লোকে জুয়া খেলছে, মদ খাচ্ছে, বাজার করছে, আর নতুন বউ এনে একটা মেয়ে ছেলেকে কিনে কৃতদাস বাজারে ফ্লন্ট করে বলছে, দেখ একে নিয়ে এসছি, শি ইজ গ্রিক, দেখেছিস কীরকম চেহারা। আমারও তো মনে হয় আমরা পম্পেইতেই আছি। অনেকে এক্সাজারেট করে বলে যে তাহলে কি 1946 উইল বি রিপিটেড? ইট উইল নেভার বি রিপিটেড, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ নট এ মুসলিম মেজরিটি স্টেট। 1 2 নম্বর হচ্ছে কি হয় জানিস তো, যখন একটা বাঘ বা কোনো হিংস্র জন্তু, যখন তুই তাকে অপরিচিত জায়গায় এই ঘেরাটোপ বন্দি করে দিবি, তখন সে তার প্রকৃতির বাইরে গিয়ে ভায়োলেন্ট হয়। এটা তুই দেখে নিবি। যখন কোনো জনপদের লেপার্ড চলে আসে আর লোকেরা যেভাবে খুশি পারে, কেউ বর্ষা ছুটছে, কেউ ঢিল ছুটছে, কেউ ও করছে, দেন আদারওয়াইজ হয়তো কিছুই করতো না, ও এসে গুড়গুড় করে আবার ফিরে যেত, ঠিক আছে? কিন্তু এই অত্যাচারের ফলে এই কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন বন দপ্তরকে ডাকতে হয়, সে ঘুম পাড়ানি গুলি খাওয়ায়, মারে, সে তারপরে কাত হয়ে পড়ে, তারপরে তাকে নিয়ে গিয়ে কি করে ভগবান জানে, না ও ছেড়ে দেয়, ছেড়ে দেয়। কিন্তু এক্স্যাক্টলি এই অ্যানালজি টুডে ক্যান বি ড্রন উইথ মমতা। আই এম নট সেইং দ্যাট শি ইজ আ ভায়োলেন্ট অ্যানিমাল, শি ইজ এ হিউম্যান বিং, no doubt about it, but psychologically she is now realizing যে কার্ডগুলো টেবিলে ফেলে সে এতদিন নির্বাচন জিতেছে। ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলছি, 11 নির্বাচনে ইট ওয়াজ এ নো ভোট ফর সিপিএম অ্যান্ড অপোজিশন ওয়ান। ইট ওয়াজ নট মমতাজ ভিক্টরি অ্যালোন, ওদের একটু আগে বলছিলাম, ইট ওয়াজ এ ভিক্টরি অলসো ফর কংগ্রেস, অলসো ফর মাওয়িস্ট, অলসো ফর এসইউসিআই, অলসো ফর এভরিবডি। কিন্তু মমতা ওয়াজ দ্য আই অফ দ্য স্টর্ম। তারপর থেকে যতগুলো ভোট হয়েছে, পঞ্চায়েত বল, মিউনিসিপ্যালিটি বল, লোকসভা, বিধানসভা, একটা ভোটও পশ্চিমবঙ্গে ওই আগের সিপিএম কায়দা, সিপিএমের ছিল সায়েন্টিফিক, অনিল বোস 7 লক্ষ ভোটে জিতলো আরামবাগ থেকে,
আমাদের এখানে অনিল বোস 7 লক্ষে জিতেছিল না, আমাকে তাহলে 8 লক্ষে জিততে হবে, ঠিক তখন আছে। ডায়মন্ড হারবার দেখা গেল। তখন ডায়মন্ড হারবারটা মডেল হয়ে গেল, এবং তারপরে দেখা গেল সিসিটিভি চলে না, কোনো কিছু, যা কিছু চুরি ধরার জন্য ব্যবস্থা আছে নির্বাচন কমিশনের, সেগুলো সব অকেজ হয়ে গেছে। এবার সেটা হবে না। তুমি তো বললে যে এবারে লোকের নাক চাপা দিয়ে ভোট দেবে। ভোট দেবে তো তাহলে তো সিসিটিভিতে কে গন্ডগোল করেছে বোঝাও যাবে না। আমার কথা হচ্ছে সবাই তো নাকচাপা দেবে না, যাদের খুব বিদ্বেষ আছে, কিছুতেই চায় না অথচ অপারগ হয়ে দিচ্ছে, তারা নাকচাপা দেবে। কিন্তু শি ইজ ইন ফর বিগ বিগ ট্রাবল, অ্যান্ড দেয়ার ফোর ও যেহেতু ক্ষমতা ছাড়া আর কিচ্ছু বোঝে না, এবং এই কথাটা আমাকে সুব্রত মুখার্জি বলেছিলেন সেকেন্ড ইয়ার ইনটু আর পাওয়ার। ওদের নবান্ন থেকে মাঝে মাঝেই তোর খেয়াল হয় কাউকে না কাউকে, চলুন আমার বাড়ি। সুব্রতদার সঙ্গে তো ওর একটা অন্য সম্পর্কও ছিল। সুব্রতদা ওর গাড়ির পিছনে বসে মমতার জ্ঞান শুনতে শুনতে গেছে। মমতা বলেছে, সুব্রতদা একটাই জিনিস বুঝলাম, বুঝেছেন কি? বলেছে কি রে? বলছে পাওয়ার, পাওয়ার ছাড়া যাবে না, এটা আমি আপনাকে বলছি। তাহলে বলিস কি রে? আমরা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে আছি, আজকে পাওয়ারে আছি, 5 বছর হয়তো থাকবো, তারপরে আরেকটা দলও আসতে পারে, হাউ ডু ইউ নো? বলে তাহলে আমি আছি কেন? তার পরের দিন এই সময় অফিসে এসে ওই সুব্রতদা পা ছড়িয়ে কফি বলো এই বলো সেসব করে বলছে, তুমি জানো কালকে আমাকে মমতা কি বললো? আর কি বললো? সুব্রতদা পাওয়ার হচ্ছে মোক্ষ। ওটা যে শুধু শি সেড ইট ফর ম্যানার অফ স্পিকিং না, শি মেন্ট ইট, অ্যান্ড শি এনশিওর্ড দ্যাট পাওয়ার ডাজ নট স্লিপ আউট অফ আওয়ার হ্যান্ডস। আমাকে মুকুল বলেছিল ও জল যখন ছাড়ে যে সুগন্ধা দিদির বাড়ির সামনে থেকে যদি ওই গার্ডরেলগুলো উঠতে শুরু করে না, দিদি কি করবে তোমরা জানোই না। সো ফর হার পাওয়ার হ্যাজ নাও বিকাম হ্যাবিট, সো মাচ সো দ্যাট যে মমতাকে আমরা চিনতাম, জানতাম, ভালোও বাসতাম, সেই মমতাকে আর খুঁজেই পায় না। 40 কিলোমিটার গাড়িতে যাবে না, হেলিকপ্টারে যাবে। ওয়েস্ট বেঙ্গল ইজ নট নোন ফর দিস কাইন্ড অফ থিং। সো ইউ নো ইট ইজ মহারাষ্ট্র কালচার। আমরা এটা শারদ পাওয়ার দেখেছি, এদেরকে দেখেছি, যারা বুক চিতিয়ে করে ওরা। এর যদি 2টো থাকে ওর 4টে আছে। কিংবা মাধবরাও সিন্ধিয়ার ক্ষেত্রে দেখেছি, নিজের হেলিকপ্টার নিজেই চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাট দে ওয়ার রাজাজ, মহারাজাজ অ্যান্ড ডিফারেন্ট ব্রিড অফ পিপল। পশ্চিমবঙ্গে ক্যান ইউ রিমেম্বার জ্যোতি বোস বন্যা ফন্যা পরিস্থিতি ছাড়া কখনো হেলিকপ্টারে উঠেছে? বুদ্ধবাবুর সঙ্গে আমি শিলিগুড়ি থেকে গাড়ি করে কলকাতায় এসেছি, ওই ধারে অ্যাম্বাসেডার, তাই আবার বুলেট প্রুফ, সে মানে 40-45 কিলোমিটারের বেশি চলতেই পারে না, তার মধ্যে দুজনে মিলেই বিড়ি খেয়ে যাচ্ছি। কখনো মানে এরা কল্পনাও করতে পারেনি যে স্টেট মানি ক্যান বি স্পেন্ট লাইক দিস। ফলে একটা দায়বদ্ধতার জায়গা কোথাও ছিল। মমতা এখন ওই যে বলে না, একদল বলে নির্মমতা, সেটাও যেমন সত্যি, তেমনি কখনো কখনো আমার মনে হয় যে পাওয়ার ইজ সাচ এ ডেঞ্জারাস পয়জন দ্যাট ইট পসিবলি লিডস টু মিউটেশন অফ ডিএনএ। I don't know whether it is scientifically true or not, কিন্তু পাওয়ার ইজ দ্য নাস্টিয়েস্ট থিং। এবং সেই জন্যেই যেটা আমি শেষে বলতে চাই, যেটা জহরদা বলেছিল, যে উনি যদি দেখেন ওনার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে লুডোর বোর্ডে বা হেরে যাচ্ছেন, উনি গোটা বোর্ডটা উল্টে দেবেন। এর চাইতে ভালো ডেসক্রিপশন অফ মমতা ব্যানার্জি, হোয়াট শি ইজ কেপেবল অফ, আর কেউ দেয়নি আমার নলেজে। ফলে আমি খুব আশঙ্কায় আছি। এখন তো মুসলিমরাও ডিসেনচ্যান্টেড, লার্জ নাম্বার অফ মুসলিমস। ইউ গো টু মালদা, ইউ গো টু মুর্শিদাবাদ, ইউ গো টু দিনাজপুর, গো টু 24 পরগনা, একদম গালাগাল দিচ্ছে, গালাগাল, যে আমাদের সব ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আমাদের ঘাড়ে চেপে আমাদের জন্য কিছু করেনি। এদিকে 2-4 পিস ইমাম, সে তারা নিজেদের ওখানেই কিন্তু গাল খায়,
আর মুসলমানদের নিয়ম কি জানিস তো, যদি একটা প্রেয়ারে শুক্রবার যারা নামাজ পড়তে আসে তাদের একজন উঠে দাঁড়িয়ে বলে এই ইমাম ঠিক করে পড়াতে পারে না, তার চাকরি নট। সো ডেমোক্রেটিক হ্যাঁ ইসলাম হোয়েন ইট ইজ প্র্যাকটিসড। ইমামদের তেল দিয়ে আর কোনো লাভ হবে না। এখন সেই কারণে জাহাঙ্গীর খান ফলতার এমএলএ হতে চায়। তো আমার বক্তব্য হচ্ছে পরেশ অধিকারী ক্যান্ডিডেট হয়, তার মেয়ের চাকরি গেছে, সেও বোধহয় কিছুদিনের জন্য ভিতরে ঢুকেছিল, আই ডোন্ট নো রিমেম্বার। বালু টিকিট পায়, জাহাঙ্গীর খান এমএলএ হবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই ভিসুভিয়াসের উদ্গীরণের আগে ওই ফুরফুর ফুরফুর করে ধোঁয়া ওঠার মতো। কেমন কোন স্পার্ক থেকে যে একটা কনফ্ল্যাগ্রেশন হবে সেটা আমি বলতে পারছি না, বাট অ্যাজ এ ভেরি ভেরি senior and seasoned observer of West Bengal situation, I cannot say that nothing cataclysmic will happen. If it happens, I'll be the happiest person. But I also know that if it happens, then she is digging her grave. Because if there is any such thing, Center will take 2 minutes to climb 356. All her hopes will go up. Gone. Kintu Mamata is also known for such suicidal politics. 19 Atal Bihari Vajpayee ওখান থেকে চলে আসা, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করা, আবার বেরিয়ে আসা, আবার কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করা, মনমোহন সিংয়ের গভর্নমেন্টে জয়েন করা। she has never shown any ideological consistency with regard to anybody. ওর কাছে হচ্ছে enemy's enemy is my friend, আর কার সঙ্গে এখন গেলে আমি জিততে পারবো, এই হচ্ছে ওর গল্প। এখন যদি একটা এমপ্রেস দেখে, একেবারে যাদেরকে আমি নিজের বাঁধা ভোট ব্যাংক হিসেবে ভাবতাম তারা চটে গেছে, যারা হিন্দু মুসলমান পোলারাইজেশন হয়ে গেছে, দেয়ার আর প্লেন্টি অফ এরিয়াস ওয়ার হিন্দুজ আর ওভারওয়েলমিং মেজরিটি। এখন হিন্দু যদি হিন্দু হিসেবে পশ্চিমবঙ্গে ভোট দেয়, সেটা কি দেবে? অনেকখানি দেবে, এবার তো দেবেই। আর অন্তজ শ্রেণীর যে হিন্দুরা, তারা এখন পদ্মফুল ছাড়া আর কিছু, বিটুইন পদ্মফুল অ্যান্ড সর্ষে ফুল, দে হ্যাভ চোজেন পদ্মফুল, ঠিক আছে। এইসব লক্ষ্মীর ভান্ডার টান্ডার এসবের এক্সপায়ারি ডেট চলে গেছে, তাই বলে কি কোনো এফেক্ট হয়নি? হয়েছে, কিন্তু সেই এফেক্টের কী হয় জানিস তো, প্রথম 2 পেগ মদ খেয়ে না খুব ফুরফুরে লাগে, তারপর চতুর্থ পেগে এসে কিন্তু নিজের উপর কন্ট্রোল থাকে না। এই ভাতা জীবী হওয়া মমতা যে কি ক্ষতি করেছে আমাদের পশ্চিমবঙ্গের, শি হ্যাজ টার্নড দ্য এন্টায়ার গরিব বাঙালি সোসাইটি প্যারাসিটিক ইন ক্যারেক্টার। কেউ কাজ করতে যায় না, বাড়ির পুরুষ মানুষ সে সারাদিন শুয়ে থাকে, 5 কিলো চাল গম প্রতি সপ্তাহে চলে আসে, অত লাগেও না, পারলে কিছু গিয়ে খুচরো বাজারে বিক্রি করে দেয়, ভাতা পায়, কি বিধবা ভাতা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, মেয়ের জন্য লেখাপড়ায় কোনো খরচা হয় না, কন্যাশ্রীতে আর ইয়েতে কি সে সবুজশ্রী সাথীতে সাইকেল পায়, ক্লাস 11-এ উঠে গেলে ট্যাব পায়, বউ পায় লক্ষ্মীর ভাণ্ডার। একদম গ্রামাঞ্চলে গরিব মানুষের আর কি প্রয়োজন? কালকে যদি বাংলায় আবার মানরেগা চালু হয়, আমি লিখে দিচ্ছি তোকে, লেবার পাবে না, 200 টাকা দেবে, তার জন্য এত কাটতে হবে, মাটি কাটবো, যাও না, আপনি অন্য জায়গায় দেখে নিন। আর যারা সত্যি কাজ করতে চায় বা কাজ পেলে নিজের জেলা ছাড়তো না, বাড়ি ছাড়তো না, রাজ্য ছাড়তো না, তারা কেউ নেই। অর্থনীতি একেবারে ধ্বংস, কেন মানে প্রায় সিন্ধু সভ্যতার ছবির মতো হয়ে গেছে। আমরা দিল্লিতে গদি মিডিয়া করে গলা ফাটিয়ে একদম শেষ করে দিই। পশ্চিমবঙ্গে দিদি মিডিয়ার যা প্রভাব, সেটা সর্বভারতীয় স্তরে মোদি মিডিয়ার আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ছোট্ট ছোট্ট ঘটনা থেকে সেগুলো বুঝতে পারি। আমাদের প্রেস ক্লাব, আমি দেখি আগে কি হতো, আগে সেই মদন প্রামাণিক জিতত সত্যযুগের, মদনদা ওখানেই থাকতো, ওখানেই খেত, ওখানেই মাল খেত, সবই মদনদা 7-8 বছর ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে। প্রেসিডেন্ট যে হবে সে চেঞ্জ হবে না, সেক্রেটারি যে হবে সে চেঞ্জ হবে না, এবং আমি কিচ্ছু বলতে পারবো না, কেননা দে আর ইলেক্টেড। হোয়াই দে আর ইলেক্টেড? বিকজ মেজরিটি অফ মাই ফ্রেটার্নিটি থিঙ্ক দ্যাট সাইডিং উইথ দেম gives us benefits.
কখনো সুটকেস আসে, কখনো স্যুট লেংথ আসে, কখনো বাংলাদেশ বা কোথাও যাওয়ার অফার পাচ্ছে। সো দ্য হোল সিস্টেম হ্যাজ বিকাম পেট্রন ক্লায়েন্ট লিঙ্কেজ। এইভাবে সরকারের বিজ্ঞাপনের উপর নির্ভর করে মিডিয়া অস্তিত্ব বাঁচানোর দিন পশ্চিমবঙ্গে অতীতে কখনো ছিল না। আমাদের কথা বাদ দে, আমরা উই আর স্পয়েলড, আনন্দবাজারে কাজ করেছি। কালকে যদি সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, আমি চাই না সেটা হোক। সুব্রত, আমি তোকে বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে আনন্দবাজার কাগজ ছাড়া আর একটা কাগজও টিকবে না। ঝাঁপি বন্ধ হয়ে যাবে। প্রথম কথা, কাগজ কেউ পড়ে না, প্রত্যেকেই একটা ইনফ্লেটেড এবিসি রিপোর্ট দেখিয়ে হয়তো বিক্রি হয় 10,000, দেখায় 2 লক্ষ, বলে সেই 2 লক্ষ ইয়েতে বিজ্ঞাপন পায় এবং দিদি জেনে শুনেই সেটা অ্যালাউ করে। আমার কথা হলো, যদি টিআরপি স্ক্যাম নিয়ে এত ঘটনা ঘটতে পারে বা অর্ণবকে জেলে যেতে হতে পারে, তাহলে কেন আমাদের এই সার্কুলেশন স্ক্যাম নিয়ে কিছু হবে না? আমি কিন্তু মানে ফান্ডামেন্টাল কথা বলছি। ফলে একটা সাহসী সাংবাদিক আমি দেখতে পাই না রে। আমি চেষ্টা করেছি, মানে আমি প্রথম কথা, আমার কাছে টাকা থাকলে তোদের মতো, মানে এক কথা, আমরা আনন্দবাজার কিভাবে করেছিলাম, আনন্দবাজার, ওয়াই আনন্দবাজার ওয়াজ আনন্দবাজার, বিকজ আই হ্যাড দ্য বেস্ট টিম। ফরগেট ইট। মানে আমি কোনোদিন তোকে বলেছি এই স্টোরিটা এই অ্যাঙ্গেলে এলে? না, এটা আনন্দবাজারে বা আমি যখন পরে স্টেটসম্যানে কাজ করেছি কোনোদিন হয়নি। কোনো প্রশ্নই ছিল না। হোয়াট এভার ইউ থিঙ্ক, তোমার যেটা দেখে সত্য মনে হয় তুমি সেটাই লিখবে, এবং তুমি যদি সেই কারণে বিপদে পড়ো, আই উইল স্ট্যান্ড বাই ইউ টিল দ্য এন্ড। এই ছিল কালচার। এই ধরনের স্বেচ্ছাচারী শাসক তখনই এতখানি দুর্দমনীয় হয়ে ওঠে যখন সেই রাজ্যের মিডিয়া বিকামস এ উইলিং অ্যাকমপ্লিস অর কমপ্লিসিট অর ভিকটিমস অফ মমতাজ আউটরেজ। আরে ভাই, সারা জীবনে কোনোদিন বিজ্ঞাপন নিয়ে জন্য মুখ্যমন্ত্রীর গায়ে যেতে হয় আমি জানতাম না। এই সময় এসে প্রথম জানলাম। আমি একটা লিখে দিয়েছি, কারণ আমার যখন লিখবো তখন তো আমার কোনো ইয়ে নেই। দের ইজ সামথিং রটন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্স্ট লাইন টাইমস অফ ইন্ডিয়ায় ছাপা হয়েছে, পোস্ট এডিট হয়ে। কেউ একটা জানিয়েছে শ্রীমতীকে। শ্রীমতী তো অত ইংরেজি পড়ে না, টাইমস অফ ইন্ডিয়া তো। সেই শ্রীমতী একজন খুব ফেমাস চিত্রকরকে ফোন করে বলেছে, যার সঙ্গে আমার বন্ধুত্ব, এই দেখেছেন তো সুমন চট্টোপাধ্যায়কে, এই লিখেছে আমার নামে। সাল 2 মাস বিজ্ঞাপন বন্ধ। এই যে টাইমস অফ ইন্ডিয়া বিরাট বাতেলা করে, দেখবি আমাদের প্রি ট্যাক্স প্রফিট 5,000 crore। আমি এইসব দেখেই এসছিলাম, ভেবেছিলাম আই উইল এনজয় অটোনমি। এটা ঠিক যে আমার এডিটোরিয়াল ব্যাপারে ওরা মাথা গলাতো না, কিন্তু যেই সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে যেত না, প্রথমে এখানে কারোর হিম্মত ছিল না আমাকে বলে, সুমনদাকে বলে খিস্তি করে ঘর থেকে বের করে দেবে। দিল্লি থেকে মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু হতো চাপ, ক্রমশ এসকালেট করতো, সেটা করে এমন একটা বিন্দুতে পৌঁছতো যেখানে আমার মনে হতো যে এই যে 100-150টা ছেলে মেয়ে আছে, আফটার অল ইট ইজ এ ফ্লেজিং অর্গানাইজেশন। আমার কি করব, আমার ধর্ম সংকট। বিশ্বাস করবি 7 থেকে 8 বার আমাকে যেতে হয়েছে টু মমতা ব্যানার্জি, ওয়ান্স অ্যালং উইথ দ্য সিইও অফ বেনেট কোলম্যান, বিজ্ঞাপন আবার চালু করার জন্য। কিছুই না, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেই হবে। তখন কিন্তু মমতা ব্যানার্জি কীরকম জানিস তো, আরে সুমনদা এসছেন, আসুন আসুন আসুন, বসুন, ফিশায় খাবেন না কি খাবেন, ঠিক আছে। তখন মনে হবে এই মমতা বিজ্ঞাপন বন্ধ করেছিল। বেরিয়ে আমাকে সিইও বলছে, ইট সিমস দিদি লাইকস ইউ এ লট, দেন হোয়াই ডাজ শি স্টপ অ্যাডভার্টাইজমেন্টস? আই টোল্ড হিম, you hardly know politicians. If you had truly known them, you wouldn't have asked this question. তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ আওয়ার ডিপেন্ডেন্স অন স্টেট গভর্নমেন্ট অ্যাডস? 40% অফ আওয়ার অ্যাড রেভিনিউ কামস ওনলি ফ্রম স্টেট অ্যাডভার্টাইজমেন্টস। এবং যেহেতু এই সময় আমার তাজরামির জন্য, এই সময় তো বন্ধ হতোই, চাবি দিয়ে তো টাইমস অফ ইন্ডিয়াকেও কলকাতা থেকে বেরোতো। এখন এই যে ডুয়াল অ্যাটাক অ্যান্ড লস অফ রেভিনিউ, ওটা বানিয়াদের কাছে না একটা দুঃস্বপ্নের মতো। সে 5,000 কোটি টাকা প্রফিট হোক আর 15,000 কোটি টাকা প্রফিট হোক, ওরা হচ্ছে 2 পাইস ফাদার মাদার। আমাকে প্রায় লোকে আজকাল
সুমনবাবু আপনি সাবধানে থাকবেন, আপনি অমুক করবেন তমুক করবেন, এরা খুব খারাপ লোক। আমি বললাম দেখুন মশাই, সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি হয়, ওই আর কি, শেষে দয়হস্যই আছে। সেরকম একজন আমাকে 20 মাস বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছে ভুবনেশ্বরে, আর এখানে প্রেসিডেন্সি জেলে বা আলিপুর জেলে আমি ফার্স্ট ক্লাস থাকবো, কোনো ভয় ফয় কিছু নেই রে, কোনোদিনই ছিল না। আর আজকে কি জানেন তো, খুনিদের মতো সাইকোলজিটা আমার, ফার্স্ট খুন করতে যে পারবে তার পক্ষে 100টা খুন করা কোনো ব্যাপার না। আমি এখন অ্যাসাসিনদের মতো হয়ে গেছি, আমাকে এসব ভয় ডর, আমার হারানোর কি আছে বলতো, ন্যাংটা হয়ে তোর এখানে এসেছি আর ন্যাংটা হয়েই থাকবো। আমি মমতার কাছে লাইফে কোনোদিন চা খাইয়েছে প্রচুর, আমার বাড়িতেও আমি খাইয়েছি, ফিশ ফ্রাই খাইয়েছে অনেক। মমতা যখন ইন হার গুড মুড, there is no better person than her, and when she is in foul mood, ওর মতো জঘন্য কেউ হতে পারে না। আমরা যে ট্রেডগুলো নিয়ে আলোচনা করছি সেটা যে কোনো মানুষের হতে পারে। আমার সম্পর্ক তোরা কি ঘরের বাইরে গিয়ে কিস্তি দিতিস না? আমি জানতাম আমি কিস্তি, তোমায় সামনেও দিয়েছি। হ্যাঁ সামনেও দিতিস। অ্যাট দ্য টপ ইউ আর লোনার, মানে একদম উপরে বসে সর্বোচ্চ আসনে বসে কেউ সঙ্গী সাথী পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় is an enigma. Maybe after 30-40 years, with hindsight, when historians or sociologists or social anthropologists will write, they will be able to Analyze it properly. really decipher who she was. মানে মিউটেশন হয়েছিল না হয়নি? আমার মনে হয়, আমি ইতিহাসের ছাত্রও আমার মনে হয় মিউটেশনটা হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নমস্কার। আমাদের এই এপিসোড সুমনদার সঙ্গে দুটো এপিসোডের আজকে শেষ পর্ব ছিল। আপনারা দেখতে থাকবেন মুখে মুখে, দেখা হবে আবার পরের এপিসোড। অবশ্যই দেখবেন, সুব্রত একটা পডকাস্ট করছে, বহু লোক বাজারে করে গম্মে খাচ্ছে। আমি সুব্রত আমায় কোনো টাকা দেয়নি কনকাঞ্জলির মতো, আমি নিজেই আপনাদেরকে অনুরোধ করব সুব্রতর পডকাস্ট মিস করবেন না, বিকজ হেয়ার ইউ উইল সি সামথিং ডিফারেন্ট। ভালো থাকবেন।